আমার এই চ্যানেলের দর্শক, বিশেষ করে ছাত্রছাত্রী, অভিভাবক, তাদের জানাই স্বাগত। আজকে আমরা একটি ভিডিও প্রকাশ করতে চলেছি। এই ভিডিওটির বিষয়বস্তু দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা। কবিতাটির নাম অন্ধকার লেখাগুচ্ছ 14। কবির নাম শ্রীজাত। কবিতাটির রচনাকাল 2015 সাল। মূল কাব্যগ্রন্থের নাম এবং কবিতাটির শিরোনাম একই, অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ। এই কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা আছে 43টি। যেহেতু কবিতাটির পাশেই লেখা আছে 14, সুতরাং বোঝা যাচ্ছে এটি 14 সংখ্যক কবিতা। এই কবিতার কিছু সম্পর্কে আলোচনার আগে লেখক সম্পর্কে দু চারটি কথা বলা যেতে পারে। লেখক বর্তমানে তিনি তার সৃষ্টিকর্ম চালিয়ে যাচ্ছেন। 1975 সালে তার জন্ম দক্ষিণ কলকাতায়। বর্তমানে তিনি শুধু কবিতা নয়, উপন্যাস, গল্প এবং বিশেষ করে চলচ্চিত্র বিষয়ে তাঁর যে সৃজনশীল কর্মকাণ্ড সেটা তিনি করে চলেছেন। তার সেই সৃজনধর্মী যে মানসিকতা, সেই মানসিকতাকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব আজকের আমাদের এই দ্বাদশ শ্রেণীর সেমেস্টার 3-এর, যেটি পুরোপুরি হবে গিয়ে ওএমআর সিটে উত্তর হবে এবং সবই হবে বিকল্প ভিত্তিক। 4টি বিকল্পের মধ্যে একটি বিকল্প সেখানে চিহ্নিত করতে হবে। সেই বিষয়ে আমরা আজকের এই কবিতাটিকে বিশ্লেষণ করব। কবিতাটির রচনাকাল আমি বলেছি 2015 সাল। এই রচনাকালের সঙ্গে আরেকটি বিষয় আমাদের জেনে নিতে হবে যে কেন তিনি এই কবিতা লিখতে উৎসাহী হলেন বা তার প্রেরণা স্থলটা কী ছিল। যদিও রবীন্দ্রনাথ বারবার বলেন, কবিরে খুঁজো না তাহার জীবন চরিতে। ব্যক্তিগত জীবন আর কাব্যের জীবন সম্পূর্ণ আলাদা। এখন সেই কাব্যের জীবনের সঙ্গে কবির জীবনেরও মাঝে মাঝে একটা মিল লক্ষ্য করা যায়। তা সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 2015 সালে ঢাকা, যেটি বাংলাদেশের রাজধানী, তার প্রকাশ্য রাস্তায় একজন মুক্তমনা প্রবাসী, যুক্তরাষ্ট্রের প্রবাসী অভিজিৎ রায়কে জিহাদিরা হত্যা করে। কারণ কি? তার মুখ দিয়ে যাতে সত্য কথা প্রকাশ না পায়। ধর্ম সম্পর্কে মানুষের যে ধ্যান ধারণা, বিশেষ করে যারা অশিক্ষিত মানুষ, তাদের সঙ্গে শিক্ষিত মানুষ বা মননশীল মানুষের একটা পার্থক্য আছে। ধর্ম শব্দের অর্থ কী? ধৃ, এই যে ধাতু, ধৃ ধাতু মানে হচ্ছে ধারণ করা। ধারণ করার ক্ষমতাকেই ধর্ম বলে। তা সেই অভিজিৎ রায়ের যে প্রকাশ্য রাজপথে যে হত্যা, তার প্রতিবাদেই এই কলমটি ধরেছেন বলে মনে হয়েছে। এখন সম্পূর্ণভাবে কবিকে প্রশ্ন করতে হয় তাহলে যে তিনি কিভাবে এই কবিতাটি প্রেরণা লাভ করলেন। আর সব ক্ষেত্রেই যে তিনি পূর্ণ উত্তর দিতে পারবেন এমন কোনো বলা যায় না। বিশেষ করে রবীন্দ্রনাথের প্রসঙ্গই আবার আসে। যখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী যে প্রকাশনী সংস্থা রবীন্দ্রনাথের সমস্ত গ্রন্থের যখন প্রকাশনার ব্যবস্থা করেন, তখন রবীন্দ্রনাথের কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে। তখন বিশ্বভারতী তাকে অনুরোধ করেছিলেন যে প্রত্যেকটি গ্রন্থের তিনি যেন একটু ভূমিকা লিখে ফেলেন। আর এই ভূমিকা বলতেই এটাই বোঝায় যে তার উৎস।
রবীন্দ্রনাথ প্রায় সব গ্রন্থেরই ভূমিকা লেখার চেষ্টা করেছেন, কিন্তু তিনি মাঝে মাঝে যে সবটাই তিনি সঠিক লিখতে পেরেছেন এ কথা তিনিও বলতে পারেননি। সুতরাং আমরা যে কবিতাটা পেয়েছি তারই বিশ্লেষণ করাটাই আমাদের কাছে বিধেয়। এই কবিতায় তাহলে মূল যে আলম্বন বিভাব, যদি আমরা আলংকারিকভাবে এই কবিতাটিকে বিশ্লেষণ করি তাহলে আমরা জানি যে আমরা যে রস সাহিত্য, সে রস সাহিত্য অনুযায়ী বিভাব, অনুভাব এবং ব্যভিচারী ভাবের সংযোগে রস নিষ্পত্তি হয়। তাহলে এই রস নিষ্পত্তির যে মূল যে বিভাব দুটো থাকে, আলম্বন বিভাব এবং উদ্দীপন বিভাব, সে আলম্বন বিভাব হচ্ছে ধর্ম, মানুষের ধর্ম, যা নিয়ে শিল্পী, লেখক, মননশীল ব্যক্তি, দার্শনিক যুগের পর যুগ তাদের যে মনের যে মানসিকতা সেটা তারা লেখার মাধ্যমে প্রকাশ করেছেন। এখন ধর্ম আমি পূর্বেই বললাম ধারণ করার শক্তি, কিন্তু বর্তমানে সেই ধর্ম কিন্তু হয়েছে একেবারে নোংরামি এবং অন্ধকারাচ্ছন্ন যুগে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, যেখানে মানুষের যে মানবিক যে ধর্ম, যাকে বিখ্যাত লেখক আবুল ফজল তিনি বলেছিলেন যে মানবতন্ত্র, এই মানবতন্ত্রটাকে মানুষ হারিয়ে ফেলেছে। এক মানুষের সঙ্গে আর এক মানুষের সম্পর্কটাই হচ্ছে ধর্ম, কিন্তু এখন ধর্ম হচ্ছে তাকে ভিন্নভাবে প্রয়োগ করা হচ্ছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করা হচ্ছে এবং এক ধরনের দখলদারি, সেই দখলদারিত্ব রাজনীতির মধ্যেও দেখা যাচ্ছে। এই বিরুদ্ধেই তিনি এই কবিতাটি লিখেছিলেন বলে আমাদের মনে হচ্ছে। এখন কবিতার যদি আঙ্গিক বিশ্লেষণ করি, সে আঙ্গিক বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে যে এটি 14টি লাইন আছে। মোটামুটি আমরা 14টি লাইন থাকা কবিতাকে চতুর্দশপদী বলি, বা তাকে আমরা সনেটও বলতে পারি। সনেট, দু ধরনের সনেট আমরা প্রধানত জানি, একটা হচ্ছে ইতালির সনেট পেত্তারকার, আর অপরটি হচ্ছে ইংল্যান্ডের শেক্সপিয়ারিয়ান সনেট। এই দুটি সনেটের মধ্যে বিস্তারিত পার্থক্য এখানে আলোচনা করার কোনো বিষয় নেই, কারণ সবই এমসিকিউ কবিতা ভিত্তিক প্রশ্ন হবে। তবুও আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি যে শেক্সপিয়ারীয় সনেটের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল অষ্টক এবং শতক। এটা তো ইতালিয়ান সনেট এবং ইংল্যান্ডীয় সনেটের মধ্যে তো আছেই। আমাদের যে বাংলাদেশের অর্থাৎ বাংলায় যারা সনেট রচনা করেছেন সেই সনেটকারদের মধ্যেও দেখা যায় যে দুটো রীতি, বা রবীন্দ্রনাথ তখন কখনো দুই ভিন্ন রীতি বা মিশ্র রীতি। আর এই সনেটের কথা বলতে গেলে এই যার কথা প্রথমেই আসে বাংলা সাহিত্যে, তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি তার যে চতুর্দশপদী কবিতা রয়েছে তার মধ্যেও কিন্তু এইসব লক্ষণ এর মধ্যেও একটু লক্ষ্য করা যায়। তা সেখানে কি করতে হয়, প্রথমে ভাগ করতে হয় অষ্টক আর শতক। আর দেখা যায় যে শতকের মধ্যে কোনো যুগ্ম শেষের লাইন দুটো আছে কিনা, অর্থাৎ মিল যুক্ত আছে কিনা। আর এই যে অষ্টকের একটা মিল আর একটা শতকের মিল আমরা খুঁজতে চেষ্টা করি। তাই যদি আমরা এখানে খুঁজতে চেষ্টা করি তাহলে এইরকম হবে ক খ, ক খ, গ ঘ, গ ঘ, চ ছ, চ ছ, এবং শেষের দুটি মিল হচ্ছে বর্গীয় জ, বর্গীয় জ। মোট হচ্ছে 14টা। এবার যদি আমরা বর্ণ সংখ্যা ধরি, অক্ষর আর বর্ণের মধ্যে পার্থক্য আছে। অক্ষর হচ্ছে একটি শব্দের যতটুকু অংশ আমরা এক ঝোঁকে বা স্বল্প প্রয়াসে উচ্চারণ করি তাকে আমরা অক্ষর বলি। আমরা বর্ণ সংখ্যা দিয়ে যদি একে বিশ্লেষণ করি, কারণ আগে যেটা ছিল যাকে 14টা অক্ষর বলা হতো, চতুর্দশপদী শুধু 14টা লাইন নয়, তার সঙ্গে 14টা অক্ষর থাকতো। কিন্তু এখন আমরা যদি বর্ণ বলি বা ধ্বনি বলি তাহলে দেখা যাচ্ছে ভাগগুলো এরকম 15 যুক্ত 15, অর্থাৎ যেটা প্রথম 2 লাইন, দ্বিতীয় 2 লাইনে আছে 14 যুক্ত 15, তারপরে তৃতীয় লাইনে হচ্ছে 15 যুক্ত 15, চতুর্থ লাইনে 14 যুক্ত 15,
পঞ্চম লাইনে হচ্ছে গিয়ে 15+16 এবং ষষ্ঠ লাইনে হচ্ছে 14+14 এবং শেষে দেখা যাচ্ছে 14+14। তাহলে আমাদের যে ধ্বনি বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমরা বা বর্ণ বিশ্লেষণ করি, তাহলে কিন্তু প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা চরণ যাকে বলি আমরা, সেই চরণে কিন্তু মিল কিন্তু নেই, মিল খুঁজে সবসময় পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ছন্দের যে বিষয়, ছন্দের বিষয়কে তিনি গুরুত্ব খুব একটা দিয়েছেন বলে মনে হয় না। আসলে ছন্দ তো কবিতার প্রাণ নয়, ভাবই কবিতার প্রাণ। এখানে ভাববস্তুটাই আমাদের বিশ্লেষণ করে দেখে নিতে হবে। তাহলে সেই ভাব বিশ্লেষণ করার পূর্বে আমরা একটু কবিতাটা পড়ে নিতে পারি। অন্ধকার লেখাগুচ্ছ 14, শ্রীজাত। আব্দুল করিম খাঁ ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। খুব ইম্পর্টেন্ট লাইন, শেষের লাইনটি, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। এই প্রাতিষ্ঠানিকতাটা একেবারে আধুনিক রাজনৈতিক পরিভাষা। এইটি একেবারে যে এতদিন ধরে যে কবিতা আমরা পড়ছি বা লেখা পড়ছি, বিশেষ করে আমাদের সিলেবাসভুক্ত সেই শব্দ ব্যবহারের ক্ষেত্রে এটি একেবারে মানে আধুনিক। আর কতগুলো লাইন আমার ইম্পর্টেন্ট লাইন, সেখানে আমরা আন্ডারলাইন করে রেখে দেবো। যেমন হচ্ছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। তাহলে করিম খাঁ কে? এটা বড় প্রশ্ন। তারপরেই প্রশ্ন আসছে আইনস্টাইন ধর্ম ছিল দিগন্ত পেরোনো। তাহলে আইনস্টাইন কী জন্য বিখ্যাত? তিনি বিখ্যাত হচ্ছেন যে E=mc², অর্থাৎ এই যে আমাদের আপেক্ষিক তত্ত্ব, তার তিনি প্রবক্তা। আর আব্দুল করিম খান তিনি হচ্ছেন একজন সঙ্গীতকার এবং বিভিন্ন বাদ্য তিনি স্বচ্ছন্দে বাজাতে পারতেন। কবির হচ্ছেন একজন সুফি ধর্মবাদী। এরপরেরটাও হবে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। এটিও ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে এই যে কতগুলো লোকের নাম আছে, সেই লোকগুলোর নামের ক্ষেত্রে প্রত্যেকটা লাইনেরই কিন্তু গুরুত্ব আছে। তাহলে কবির হচ্ছে ভক্তিবাদী একজন দার্শনিক, তিনি সমস্ত ধর্মের মানুষকে এক বলে ভাবতেন। এরপর আছে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। ভ্যান গগকে তিনি একজন ডাচ, তিনি একজন হচ্ছে গিয়ে পেন্টার, এবং তার বিখ্যাত একটি পেন্টের নাম হচ্ছে ক্রো ইন দ্য হুইট ফিল্ড। অর্থাৎ তার রঙের মধ্যে একটা বিশেষ উজ্জ্বলতা লক্ষ্য করা যায়। এই বিখ্যাত যে অঙ্কন শিল্পী, তিনি কি করেছেন, তার যে ধর্ম সেটা তিনি ওই আঁকার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। গার্সিয়া লোরকাও তিনি একজন কবি, তাকে প্রাণ দিতে হয়েছে অসময়ে, অর্থাৎ শাসক সম্প্রদায়ের বিরুদ্ধেই সত্য কথা বলার ক্ষেত্রে তাকে তার প্রাণ জলাঞ্জলি দিতে হয়েছে। শুধু আজকে নয়, আমরা ইতিপূর্বেই পড়িয়ে ফেললাম যে দক্ষিণ আফ্রিকায় বোথা সরকার কিভাবে বেঞ্জামিন মোলায়েসকে ফাঁসিতে ঝুলিয়েছিল। সত্য কথা বলা, সত্য পথ তুলে ধরা চার যুগের কবি এবং দার্শনিকদের কর্তব্য, এবং যদি তারা তাদের দায়িত্ব কর্তব্য থেকে সরে যান, তাহলে সমাজ কিন্তু আস্তে আস্তে একটা অন্ধকূপে পরিণত হয়। শাসকের চোখে তারা হয়তো চোখ রেখে কথা বলে না, কিন্তু কলম দিয়ে তারা সত্য কথাটি তুলে ধরে,
যেমন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর বিখ্যাত কবিতায় তুলে ধরেছেন উলঙ্গ রাজা, এবং শেষ লাইনটি এ প্রসঙ্গেও উল্লেখযোগ্য, রাজা তোর কাপড় কোথা। অর্থাৎ রাজাকে সত্য মার্গদর্শন করানোটাও জ্ঞানী বুদ্ধিজীবী দার্শনিকদের অন্যতম কাজ। এটিও অনেকটি সেই দিকেই এগিয়েছে। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। গ্রহটার নাম হচ্ছে পৃথিবী। পৃথিবী নামক একটা গ্রহে সবাই আমরা আছি। সে সঙ্গীতকার আব্দুল করিম আছে, বৈজ্ঞানিক আইনস্টাইন আছেন, সুফি ধর্মবাদী এবং গায়ক দোহাকার কবির আছেন, সেখানে ভ্যান গগ আছে, গার্সিয়া লোরকা আছে, আর একজন আছেন তিনি হচ্ছেন রাশিয়ার কমিউনিস্ট আন্দোলনের প্রবক্তা, তিনি হচ্ছেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। তার সম্পর্কে বলা হয়েছে লেনিনের ধর্ম ছিল নূতন পতাকা। পতাকাটা নূতন। একসময় শুধু রাশিয়া নয়, গোটা পৃথিবীই স্বপ্ন দেখত যে সাম্যবাদ প্রতিষ্ঠা হবে। নজরুল তো একেবারে কবিতার নামই রেখেছেন সাম্যবাদী, কিন্তু সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়নি। সাম্যবাদ প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব, যদিও দর্শনটি অত্যন্ত প্রয়োজনীয়। সাম্যবাদী দর্শন অর্থাৎ কমিউনিস্ট মানসিকতা, এটি খুবই প্রয়োজনীয়, কিন্তু এটি হচ্ছে বাস্তব বিরুদ্ধ। কারণ প্রত্যেকটা মানুষ একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করলেও তাদের মেধা, তাদের যে প্রজ্ঞা সম্পূর্ণ আলাদা হয়, এবং মানুষের মধ্যে লোভ মোহ এইগুলো ত্যাগ করা কোনো কমিউনিস্টের পক্ষেই সম্ভব হয়নি। পৃথিবীর যেখানে যেখানে কমিউনিস্ট তাদের যে রাজনৈতিক ক্ষমতা তারা যে করায়ত্ত করেছিল, সেখানে তারা আজকে বিপর্যস্ত, তারা শূন্য হয়ে গেছে। তার কারণ হচ্ছে কমিউনিস্ট বলে কিছু হয় না। কারণ তারা কি করবে, যারা যখনই ক্ষমতা হয়ে যাবে তখনই তারা সেই আমেরিকার মতোই তারা একনায়কতন্ত্র হয়ে উঠবে। মুখোশে তারা থাকবে কমিউনিস্ট, কিন্তু ভিতরে তারা আসলে সেই একই শোষক সম্প্রদায়েরই প্রতিনিধি হয়ে উঠবে। সেটা আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রেও দেখেছি, রাশিয়ার ক্ষেত্রেও দেখেছি, সর্বত্র। সুতরাং ভালো মানুষ হতে হবে, তবেই এই ধরনের মতবাদ, এই বৈজ্ঞানিক মতবাদ ঠিক আছে। মার্কস, অ্যাঙ্গেলস বা তাদের যে কার্ল মার্কস, লেনিন, এরা যে পথ দেখিয়েছেন, স্টালিন, এ পথের কোনো বিকল্প নেই। কিন্তু এই পথ যারা নির্বাচন করছেন, যারা এর প্রতিনিধি যারা থাকছে, তারা কেউই আর মার্ক্সবাদী থাকছেন না। ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। এই সমস্ত মানুষগুলো তাদের যে মত, তাদের যে ক্রিয়াকর্ম, তাদের যে জীবনযাপন, তার মধ্যে দিয়ে প্রত্যেক মানুষকে শিখিয়েছে যে আমরা সবাই সমান। সেই এক কথা, একই বৃন্তে দুটি কুসুম, এরকম ব্যাপারটা। কিন্তু বাস্তবে কিন্তু দুটি কুসুম থাকেনি। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? অপব্যয় মানে মানুষের অপব্যয় প্রতিনিয়ত চলছে, প্রতিনিয়ত মানুষে এই যে বিভেদ, ধর্মের এই যে পার্থক্য, এটা আমরা কেউ চাই না, কিন্তু বাস্তব এটাই। ধর্মের জন্য মানুষ প্রাণ দিচ্ছে। সৈয়দ এর পূর্বেই আমি আলোচনা প্রসঙ্গ উল্লেখ করলাম, আবুল ফজলের কথা বলেছি। তার মানবতন্ত্র প্রবন্ধে তিনি এই ধার্মিক ভণ্ডদের তিনি বলেছেন ভেড়ার পালের সঙ্গে তুলনা করেছেন। ভেড়ার পাল যেমন চোখ বন্ধ করে পিছন ফিরে থাকে, ঠিক একইভাবে এই ঘটনাটি ঘটে চলেছে। বাস্তব পৃথিবী আর এই কাব্যের পৃথিবীর কিন্তু মিল হচ্ছে না। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। শেষ লাইনটিও খুব ইম্পর্টেন্ট। এইভাবে আমরা এই কবিতাটি পাঠ করলাম, এবং এই কবিতায় সব শব্দই প্রায় পরিচিত। যারা মাধ্যমিক থেকে উঠে যারা 11 ক্লাস পড়া হয়ে গেছে, তারা এইসব শব্দের কোনো অর্থ তাদের মনে হয় বোধ হতে কোনো অসুবিধা হবে না। তবে দু একটা শব্দ এরকম হতেই পারে, যেমন দিগন্ত। দিগন্ত বলতে এখানে সীমানা। এখানে একটা আছে বয়ান বলে একটা কথা আছে। বয়ান রেকর্ড করা এখন তো দিনরাত চলছে, অর্থাৎ যেখানে আদালতে দোষী বা নির্দোষ তাদের বয়ান রেকর্ড করা হয়, তাদের এটা ব্যাখ্যা। তারপরে হচ্ছে উন্মাদনা, পাগলামো। ভস্য মানে ছাই,
চরিত মানে হচ্ছে জীবনী, অর্থাৎ একটা মানুষের যে জীবনাচরণ, যেমন লেনিনের জীবনাচরণ কেমন ছিল, কবিরের জীবনাচরণ কেমন ছিল, এটাকে চরিত বলা হয়েছে। আর একটা আছে অপব্যয়। অপব্যয় মানে নষ্ট করা। মানব জাতি হচ্ছে একটা সম্পদ, ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ার কীভাবে পরস্পরে ক্ষতবিক্ষত, যুদ্ধের দামামা বাজছে চারিদিকে। এই যুদ্ধের পরিস্থিতিতে তার মূল সোর্স কিন্তু রয়েছে ওই ধর্ম। এক ধর্ম আর এক ধর্মকে দখল করতে চায়। এই দখলিকার মানসিকতা কোনোদিনই বোধহয় শেষ হবে না। শেষ হবে সেই দিন যেদিন সমস্ত মানুষ এই পৃথিবী থেকে একেবারে অবলুপ্ত হয়ে যাবে। প্রাতিষ্ঠানিকতা, এটা একটা দলতন্ত্র। এটা রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য, ধর্মের ক্ষেত্রে হয়তো আছে। আর এই প্রসঙ্গেও আরেকটি কবিতার আমাদের মনে পড়ে, সেটি হচ্ছে রাস্তা কারো একার নয়। সেই রাস্তা কারো একার নয় একটা সময়ে ধর্মকে প্রাধান্য দিয়েছিল মানুষ, যে ধর্ম মানুষের উপকার করবে, অর্থাৎ সব মানুষকে একত্রিত করে রাখবে, সেখান থেকে মানুষের উন্নতি হবে। কিন্তু সেই ধর্ম বাদ গেছে এবং শেষ পর্যন্ত ধর্ম থেকে বেরিয়ে এসে মানুষ বিজ্ঞানের উপরে তারা কি করেছিল না আস্থা স্থাপন করেছিল। কিন্তু বিজ্ঞানও এমন একটা জায়গায় গেল, সেও মানুষের এই যে ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা এগুলো বাদ দিয়ে তারা মারণ অস্ত্র তৈরি করতে লাগলো এবং ফলে সেইটাও আমাদের পরিবর্তিত হতে হলো। এবং সব থেকে শেষ পর্যন্ত এই যে পৃথিবীর যে নানা রঙের মানুষ, বিশেষ করে 3 রং, অর্থাৎ সাদা, তামাটে এবং কালো, এই সব মানুষের মনের মধ্যে যে আবেগ, তাকে ভালোবাসতে গেলে দরকার যেটা সেটা ভালোবাসা, প্রেম, প্রণয়। এইগুলো বাদ দিলে সে ধর্মকেও যেমন মানুষ ত্যাগ করেছে, বিজ্ঞানকে যেমন ত্যাগ করেছে, সব ত্যাগ করবে। কিন্তু মানুষের সঙ্গে মানুষের যে মিল, এই মিলের জন্যই বোধহয় এই কবিতাটি তিনি রচনা করেছেন। আমরা এবার একে প্রশ্নের মধ্যে চলে যাব। প্রশ্ন জানি আমরা কত রকমের প্রশ্ন হয়। প্রশ্নগুলো হবে সবই তো মাল্টিপল চয়েস, অর্থাৎ বিকল্প থাকবে 4টি করে, তার মধ্যে একটিকে চয়েস করতে হবে। এবং তৃতীয় যে সেমিস্টার, এই সেমিস্টারে যে ওএমআর সিট, সেখানে ওই ABCD থাকবে, তার মধ্যে একটিকে ওই গোল্লা করে দিতে হবে, অর্থাৎ কালি দিয়ে ভরে দিতে হবে। তা প্রথম প্রশ্ন হচ্ছে বহু বিকল্প, দ্বিতীয় হচ্ছে শূন্যস্থান পূরণ, তৃতীয় হচ্ছে ক্রম অনুযায়ী সাজাও, 4 হচ্ছে স্তম্ভ, 5 হচ্ছে বিবৃতি সম্পর্ক, 6 হচ্ছে কেস বেসড প্রশ্ন, আর 7 হচ্ছে গিয়ে ডায়াগ্রাম। এইভাবে 7 ধরনের প্রশ্ন হবে। আমরা 2-1টা উদাহরণ দিয়ে এই বিষয়গুলোকে দেখাবার চেষ্টা করছি। একটা প্রশ্ন এরকম, আব্দুল করিম খাঁ ছিলেন একজন প্রখ্যাত কি? 4টে অপশান দেওয়া হলো, বিজ্ঞানী, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, চিত্রশিল্পী। অবশ্যই তিনি কণ্ঠশিল্পী। গার্সিয়া লোরকা বিখ্যাত ছিলেন যে জন্য? চিত্রকলা, বৈজ্ঞানিক আবিষ্কার, গান না চিত্রকলা? এখানে হচ্ছে গিয়ে কবিতা। এখানে হচ্ছে কবিতা। উন্মাদনা শব্দটির অর্থ হলো আনন্দিত, শান্তিভাব, দুঃখ প্রকাশ, উন্মত্ততা। এখানে হচ্ছে উন্মত্ততা। লেনিন জন্মেছিলেন কোন দেশে? যদি আমরা অপশানগুলো দেখি, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, আমেরিকা, তাহলে উত্তর অবশ্যই রাশিয়া। তিনি 1917 সালের যে রুশ বিপ্লব, সেই রুশ বিপ্লবের পরবর্তীকালে 1924 সাল পর্যন্ত, অর্থাৎ তার যিনি যতটা জীবনকাল ছিল সেই জীবনীকাল পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন রাশিয়ার। কমিউনিস্ট আন্দোলনের তিনি একজন প্রবক্তা এবং রাষ্ট্রনায়কও বটেন। এখন সংক্ষিপ্তভাবে যদি আমরা এই 4 জনের জীবনীটা একটু জেনে রাখা ভালো। এই কয়েকজনের, তার মধ্যে হচ্ছে আব্দুল করিম খাঁ 1872 থেকে 1937, অ্যালবার্ট আইনস্টাইন 1879 থেকে 1955, কবির 1398 বাংলা সন 1398 থেকে 1518, গার্সিয়া লোরকা 1898 থেকে 1936, ভ্যান গগ ডাচ যে চিত্রশিল্পী 1853 থেকে 1890, লেনিন 1870 থেকে 1924। এইভাবেই আমরা এদের এই সাল তারিখগুলো একটু জেনে নিতে পারি, যদিও এই সাল তারিখ দিয়ে কোনো প্রশ্ন হবে না, শুধুমাত্র কোন কারণে এই লোকগুলো বিখ্যাত সেটি আসবে। আমরা
এরপরের যে প্রশ্নটা থাকে আমাদের সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে এরকম আমরা করব, তোমার ধর্মের পথে কেন ড্যাশ, অর্থাৎ কী শব্দ বসবে, অপব্যয়, অবক্ষয় না অন্যায়? অবশ্যই এটা অপব্যয়। পাঠ্য কবিতাটি অন্ধকার কবিতাগুচ্ছের কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? দিল গিয়ে 12, 13, 14, 15, তাহলে এটা হবে 14। কবিতাটির একবার পাশেই লেখা আছে 14, সুতরাং এখানে আর আমাদের এবার আসবে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি নির্ণয় করো। যেমন কবি শ্রীজাতর বৃহত্তর কলকাতার এক সঙ্গীত পরিবারে জন্ম, বিবৃতি এ। বিবৃতি বি, কবি শ্রীজাতর পদবী হল চট্টোপাধ্যায়। কবি শ্রীজাতর উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পেয়েছেন। আর বিবৃতি ডি, কবি শ্রীজাতর একটি কাব্যগ্রন্থ হলো কর্কট ক্রান্তি। এখন সঠিক বিকল্পটি এইভাবে নিতে হবে, যদি এ বি সি ডি এই চারটের মধ্যে প্রথমটাই হলো এ সত্য, বি সত্য, সি মিথ্যা, ডি মিথ্যা। বিতে এ সত্য, বি মিথ্যা, সি সত্য, ডি সত্য। সিতে এ সত্য, বি মিথ্যা, সি সত্য, ডি মিথ্যা। আর ডিতে এ মিথ্যা, বি মিথ্যা, সি সত্য, ডি সত্য। অবশ্যই এটা হচ্ছে সি, সি এর উত্তর। এবার বিবৃতি বা কারণধর্মী প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি তুলে নিয়ে আসতে হবে। যেমন একটি বিবৃতি হচ্ছে, আগুন সব কিছু নিভিয়ে দেয়, কারণ আর আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। এখানে এ বি সি ডি চারটি অপশান আছে, সেই চারটি অপশানের মধ্যে এ অপশানে হচ্ছে বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য, এবং কারণ আর এ হলো বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা। বিবৃতি এ বিতে ও কারণ আর উভয় সত্য, কিন্তু কারণ আর হলো বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা নয়। আর সিতে বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা। আর বিবৃতি ডি, বিবৃতি এ মিথ্যা কিন্তু কারণ আর সত্য। এটি হচ্ছে ডিটা সত্য, সঠিক উত্তর হবে। অর্থাৎ বিবৃতি এ মিথ্যা কিন্তু কারণ সত্য, অর্থাৎ আগুন সব কিছু নিভিয়ে দেয়, এটা মিথ্যা। আর সত্য, অর্থাৎ আগুনের ধর্ম হলো ভস্যের চরিত, অর্থাৎ সব কিছুকে সে ছাইয়ে পরিণত করে। বিষয়ভিত্তিক যদি প্রশ্নের সঠিক বিকল্প আমরা, অর্থাৎ কেস বেস প্রশ্ন থেকে আমরা একটা প্রশ্ন দেখি, তাহলে আমরা এই প্রশ্নটাও তুলে ধরতে পারি। সেটি হচ্ছে এরকম যে, যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা, এই সিদ্ধান্তের সঙ্গে অন্তর্গত মিল পাওয়া যায় কোন বক্তব্যটি? আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত, আর যে ধর্ম তোমাকে শিখিয়েছে দখলের কথা। অর্থাৎ অবশ্যই ডিটা হবে, অর্থাৎ যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। এটা হচ্ছে ওই শেষ লাইনটি, যে ধর্ম তোমাকে শিখিয়েছে দখলের কথা, দখল করা যাবে না, দখলদারির ব্যাপারটা নয়। আর লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রামের ক্ষেত্রে অর্থাৎ রেখাচিত্র দিয়ে যে চারটি অপশানে আসে, কোন রেখাচিত্রটি সঠিক বিকল্প নয়, এটা দুটোতেই হতে পারে, কোনটি সঠিক বিকল্প অথবা কোনটি সঠিক বিকল্প নয়। আমার প্রশ্ন হচ্ছে সঠিক বিকল্প নয়। যেমন হচ্ছে অন্ধকার কবিতাগুচ্ছ, উড়ন্ত সব জোকার, বৃক্ষ অনুবাদক আর মেঘ বদলের কাব্য, এই যে এ বি সি ডি। এবার অন্ধকার কবিতার গুচ্ছের মধ্যে হচ্ছে এটি কবিতা শ্রীজাত 2015, আর বিতে হচ্ছে উড়ন্ত সব জোকার কবিতা শ্রীজাত 2004, বৃক্ষ অনুবাদক কবিতা শ্রীজাত 2018, মেঘ বদলের কাব্য কবিতা শ্রীজাত 2020। এর উত্তর হচ্ছে অবশ্যই যে এ, অর্থাৎ এটি হচ্ছে সি, অর্থাৎ বৃক্ষ অনুবাদক কবিতা শ্রীজাত 2018, এটি হচ্ছে উত্তর। এটি হচ্ছে সঠিক রেখাচিত্রের সঠিক বিকল্প নয়। আর সঠিক বিকল্প যদি এটা হতো তাহলে প্রথমটি হতো, অর্থাৎ কবিতা শ্রীজাত 2015। এইভাবে আমরা দ্বাদশ শ্রেণীর যে থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের কবিতা অন্ধকার কবিতাগুচ্ছ শ্রীজাতর এর
কবিতা প্রসঙ্গটি আমরা আলোচনা করলাম এবং এর কিভাবে উত্তরের যে কী ধরনের রূপরেখা হবে সে সম্পর্কে আলোচনা করলাম। এই আলোচনা এবং এই ভিডিওটি অবশ্যই খুবই ছাত্রছাত্রীদের পক্ষে উপযোগী হয়ে উঠবে। আর যাদের মনে হবে এই ভিডিও ভালো লাগলে কমেন্টস এবং তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই আশা করছি। তোমরা সকলে ভালো থাকবে।